যে ডক্টর ইউনূস হিন্দু ম্যাগাজিনে যেটা বলেছেন যে বিএনপি চাই যে আওয়ামী লীগকে নির্বাচনে আনতে, এটা কি উদুর ভিন্ডি বুধুর ঘাড়ে দেওয়ার মতো কিনা? মানে এটা মানে উনি কেন বলছেন এটা? দেখুন না, দায়টা উনি নিতে চাচ্ছেন না পরিষ্কার। কারণ হচ্ছে ওনার বক্তব্যে যেটা পরিষ্কার ভাবে আমরা বুঝতে পারছি যে একটা ইনক্লুসিভনেসের কথা যেটা ব্রিটিশ মন্ত্রী বলেছেন, আবার মার্কিনদের অন্যান্যদের তরফ থেকেও সেই তাগিদটি জোরদার হবে ট্রাম্প প্রশাসন আসলে পরে, এটা তিনি অনুমান করছেন, বুঝতে পারছেন যে ক্লিন চিট এবং আপনার সর্বাত্মক সহযোগিতা যেটি তিনি প্রত্যাশা করতে পারতেন বাইডেন প্রশাসনের কাছ থেকে, সেটি হয়তো ট্রাম্প প্রশাসনের কাছ থেকে নাও পেতে পারেন। তুলসীর যে ইমার্জেন্স as the person who would be in charge of the deep state, সেটি অনেককেই কিন্তু ভাবাচ্ছে, মুখে যাই বলুন না কেন। আপনার যে বয়ান দেওয়া হচ্ছে যে দুই দলের সঙ্গে প্রফেসর ইউনূসের সমান হার্দ সম্পর্ক আছে, এগুলো এক ধরনের প্রবোধ। বাস্তবতা যেটি যে কেমিস্ট্রি এখন প্রিভেল করছে সেটা থাকবে, এটা নিশ্চিতভাবে বলা যায় থাকবে না, এটাই স্বাভাবিক। তো সুতরাং যেই দল বিশ্বাস করে যে আইদার ইউ আর উইথ মি অর এগেনস্ট মি, মাঝামাঝি কোনো রাস্তা নেই, সেখানে এই সবার কাছে ভালো সাজবার, অ্যাকসেপ্টেবল হবার যে স্পেস, সেটা কিন্তু মার্কিন ঘরানা বা মূল্যকে আছে বলে আমার মনে হয় না। কেউ নিরাপত্তা, এই যে নিরাপত্তাহীনতার বোধ, শৃঙ্খলার অভাব এবং অরাজক একটা পরিস্থিতি, এই সব কিছুই কিন্তু এখন রেগুলার ফিচারে পরিণত হয়েছে, যেটা আসলে কোন অবস্থায় স্বস্তির জন্ম দিতে পারে না। এখন অন্তর্বর্তী সরকার আপনার স্বস্তি প্রদান করবে, আমাদের বাক স্বাধীনতা নিশ্চিত করবে, আমাদের শৃঙ্খলা ফিরিয়ে দেবে, আপনার ক্ষমতার পরাকষ্টা কেউ যাতে না দেখাতে পারে সেটি নিশ্চিত করবে। এই যে ব্যাপারটা, সেটা কোন ক্ষেত্রেই আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে এবং প্রত্যেকটা আপনার ক্ষেত্রেই একই রকম অবস্থা। তো ফলে একটা লেজে গোবরে অবস্থা তৈরি হয়েছে বলে অনেকে মনে করছে, যেটা আর যাই হোক লাস্ট থিং যেটা আমরা প্রত্যাশা করেছি, আমাদের প্রত্যাশা ছিল গগনচুম্বী, এবং সেই কারণে প্রত্যাশা গগনচুম্বী বলে আমাদের হতাশার পরিমাণটাও কিন্তু সেই রকম ভাবে পরিব্যাপ্ত হতে বেশি সময় লাগবে বলে মনে হয় না। সেন্ট মার্টিন নিয়ে, সেন্ট মার্টিন বাঁচানোর জন্য কাফনের কাপড়, এবং সেন্ট মার্টিন নিয়ে আসলে অনেক ধরনের আলোচনা হচ্ছে। ইতিমধ্যে আমাদের আগে যেই প্রধানমন্ত্রী ছিলেন উনি তো সেন্ট মার্টিনের ব্যাপারে একটা আভাস দিয়েই দিয়েছিলেন, এবং সেই আভাসকে কিন্তু এখনো মানুষ ধারণ করছে, লালন করছে, এবং সেটাকে আবার নতুন করে যে নিষেধাজ্ঞা, সেটাকেও সন্দেহ চোখে দেখা হচ্ছে। আসলে সেন্ট মার্টিন নিয়ে হচ্ছেটা কি, এবং যারা কাফনের কাপড় নিয়ে ব্রডার পার্সপেক্টিভে দেখলে এই রিজিয়ন, এটার মানে পেছনে কাজ করছে আপনার বার্মা অ্যাক্ট আমেরিকার। দ্বিতীয়ত সর্বশেষ আপনার যে ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে মিজোরামের মুখ্যমন্ত্রী, তিনি মার্কিন মূল্যকে গিয়ে এই তিনটি রাষ্ট্র থেকে কার্ভ আউট করে ক্রিশ্চিয়ান একটা এন্টিটি, নতুন রাষ্ট্র গঠন করার সম্ভাব্যতা নিয়ে আভাস দিয়েছেন। ফলে সেন্ট মার্টিন কিন্তু ব্রডলি জিওগ্রাফিক সেন্সে ওই বেল্টই পড়ে। আর আপনার সেন্ট মার্টিন একমাত্র প্রবাল দ্বীপ বাংলাদেশের, এবং আমাদের মাননীয় পরিবেশ উপদেষ্টা তিনি আশঙ্কা করছেন যদি যে এই হারে প্লান্ডার চলতে থাকে তাহলে মানে 2045 নাগাদ এই দ্বীপে প্রবাল আর অবশিষ্ট থাকবে বলে মনে হয় না। তো সেটি তো কাঙ্ক্ষিত হতে পারে না। ফলে আপনার আমরা যেই ডালে বসে আছি সেই ডাল কাটছি, গোপাল ভাঁড়ের সেই গল্পের মতো একটি অবস্থা তৈরি হয়েছে। আবার অনেকে আপনার যিনি এই বিষয়টা নিয়ে দেখাশোনা করছেন, তাকে মেলাইন করবার একটা মোক্ষম অস্ত্র পেয়ে গেছেন বলে ভাবছেন। স্থানীয় সরকারের যারা প্রতিনিধিত্ব করেন সেন্ট মার্টিনে, তারা অনেকেই তার পদত্যাগ দাবি করছেন। এবং আপনার এখানে যে বিষয়টি অনেকেই আবার আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করছেন, সেটা হচ্ছে পলিথিন ব্যান করার একটা চেষ্টা তিনি করছেন, কিন্তু এটা কিন্তু নতুন বিষয় নয়। এই বিষয় নিয়ে এসডব্লিউ একটি প্রতিষ্ঠান দীর্ঘদিন কাজ করেছে,
আব্দুল্লাহ নোমান যখন পরিবেশ মন্ত্রী ছিলেন বিএনপি সরকারে, তখন কিন্তু প্রথম এই উদ্যোগটি গ্রহণ করা হয়। পলিথিনের ব্যবহার কমিয়ে আনা, পলিথিনের উপর ব্যান আরোপ করা, সেই বিষয়ে পথিকৃৎ সংগঠন হচ্ছে এসডো, এনভায়রনমেন্ট এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এবং তার কর্ণধার ডক্টর শাহরিয়ার হোসেন শাহরিয়ার, আর সেই সময়কার পরিবেশ মন্ত্রী আব্দুল্লাহ নোমান। সুতরাং একেবারে হালফিল সকল ক্রেডিট আপনার বর্তমান মন্ত্রক এবং আপনার এই সরকার পেতে পারে বলে আমার মনে হয় না। সেনাবাহিনীর থেকেও আমরা এক ধরনের আভাস পাচ্ছি যে 21শে নভেম্বর অথবা 16ই ডিসেম্বরকে সামনে রেখে আরো কিছু একটা ঘটতে পারে সেনাবাহিনীর মধ্যে। এবং সেনাপ্রধান আসলে ইয়ে থেকে আসার পরে, আমেরিকা থেকে আসার পরে কিন্তু আমরা সেভাবে কোনো বক্তব্যও পাইনি। তো আপনার কাছে কি মনে হচ্ছে যে সেনাবাহিনীর ভিতরে কিছু একটা হচ্ছে কিনা, খু করার কোনো কিছু হচ্ছে কিনা? দেখুন, একটা সময় ছিল 75 পরবর্তীকালে বাংলাদেশে আমাদের সশস্ত্র বাহিনী একটা র্যাগট্যাগ বাহিনী চেহারা পেয়েছে। সেই জায়গা থেকে আপনার অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর 3টি উইং, সেনা, নৌবাহিনী, বিমান যথেষ্ট পরিমাণে সুশৃঙ্খল এবং ওয়ার্ল্ড ক্লাস ডিউটিস পারফর্ম করতে সক্ষমতা অর্জন করেছেন। ওয়ার টয়েজ এর সংখ্যা এবং কোয়ালিটিও অনেক বেড়েছে। আর বিভিন্ন দেশে শান্তি রক্ষার দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করার কারণে তাদের একটা ব্র্যান্ডিং হয়েছে। আপনার জাতিসংঘ সদর দপ্তরে আমি নিজে দেখেছি, আপনার আমাদের শান্তি সেনাদের মাইন্ড সুইপিং এর ছবি আছে। নানান রকম হ্যাজার্ডাস কাজে তারা যথেষ্ট পরিমাণে মূর্তি দেখিয়েছেন, মসিয়ানা দেখিয়েছেন। ফলে এই যে ব্র্যান্ডিংটা, সেটা কিন্তু অটুট আছে। নানান রকম স্পেকুলেশন থাকবে, এটাই স্বাভাবিক। আমাদের অবসরপ্রাপ্ত সেনা সদস্যগণ তারা বিপ্লবী ভূমিকা পালন করেছেন। ইমিডিয়েট পাস্ট গভর্নমেন্ট যখন তার চরম মুহূর্তে পৌঁছে যায়, সেই সময় লেফটেন্যান্ট জেনারেল সাবেক কিংবা 4 স্টার জেনারেল সেনা প্রধানগণ তারাও কিন্তু অ্যাক্টিভলি এজিটেশনে যুক্ত হয়েছেন। ফলে সব মিলিয়ে সারা দেশের জনগণের যে মুডটা, তার বাইরে তারা থাকেন এবং তারা বিচ্ছিন্ন দ্বীপ হতে চাননি। ডিওএইচএস এর মতো জায়গাগুলোতে, যেগুলো কাইন্ড অফ সেমি চ্যাপ্টার্ড ল্যান্ড, সেখানেও কিন্তু আমরা দেখেছি তাদের মিটিং মিছিল করতে। ওই যে -4 এর কথা বলছিলেন উনি, সাজ্জিদ আলমের কথা বলছেন যে সাজ্জিদ আলম মনে করিয়ে দিয়েছে, এবং আবার সাজ্জিদ আলম আবার এটাও বলছেন যে আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত ওনারা। এই কথা আমরা বেশ কয়েকদিন থেকে সবার মুখেই শুনতে পাচ্ছি। তো আসলে কোন দিকে যাচ্ছে? আর নির্বাচন 4 বছর পরে যদি উনি এটা বলেছেন, এটা যদিও উনি পরে মানে বিভিন্ন ভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, তো এই 4 বছর ওনারা আসলে কি করবেন, মানে কিসের জন্য প্রস্তুতি নেবেন, কিসের জন্য সংস্কার, কি 4 বছর লাগবে কিনা ওনারা যে সংস্কার করবেন? দেখুন, 4 কেন, আপনি যদি সংস্কার করতে চান তাহলে 40 বছর লাগতে পারে। যেই রাষ্ট্রটি একেবারেই ধ্বংসের দ্বার প্রান্তে, সেই রাষ্ট্র মেরামত এত সহজ নয়। অল্পায়াসে আলাউদ্দিনের চেহারা ঘষা দিলেন আর দত্ত এসে সবকিছু করে দিল। ইটস নট লাইক দ্যাট, ইটস নট এ ফেয়ারি টেল স্টোরি। আপনার এখানে সমস্যা একেবারে এভারেজ সম, এবং তার জন্য সময় লাগবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিষয়টা হচ্ছে যে এটার জন্য আপনার ম্যান্ডেট আছে কিনা, পিপলস উইল আপনার পক্ষে আছে কিনা, সেটা মেজার করবেন কি করে? আপনার সেলফ স্টাইল একটা কায়দায় চললে তো চলবে না, বা শেখ হাসিনার কায়দায় চেষ্টা করলে তো হবে না। তিনি যে উন্নয়নের গীত গাইতেন, আপনার বারংবার ভাব দেখাতেন যে জনগণের দায় আছে, তাকে যে কোনো মূল্যে রেখে দিতে হবে জনগণের প্রয়োজনে, যেটা ছিল একটা বহা ধাপ্পাবাজি, বই, অন্য কিছু নয়। তো সেই জন্য আমার মনে হয় এখানে 111 এর সময় আমরা যেটা দেখেছি যে ব্যক্তির উপর কনসেন্ট্রেট করা ছিল, -2 মানে বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা। এখন কিন্তু ব্যক্তি না, দল। আওয়ামী লীগ গণ, জাতীয় পার্টি অলমোস্ট গণ, আছে বিএনপি এবং জামাত। এবং এই প্রক্রিয়ায় ইঙ্গিত যেটা, সেটি হচ্ছে বিএনপি ডিগেটেড করে ফেলা এবং আলটিমেটলি জামাতকেও দৃশ্যপটের আড়ালে নিয়ে যাওয়া। তখন যে স্পেসটা তৈরি হবে, সেইখানে তারা নতুন দল গঠন করে আপনার দীর্ঘ সময় ধরে এই ড্রাইভিং সিটে থাকতে পারবেন, এইরকমটাই অনেকে অনুমান করছে।